মাহমুদ সালাউদ্দিন চৌধুরী জেঠিমা শর্মা ঠাকুর বললেন যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা হচ্ছে বা তাদেরকে ধ্বংস করা হচ্ছে, সে কারণে বিভিন্ন জনকে বিভিন্ন সময় সরকার ব্যবহার করছে। অতীত অভিজ্ঞতা কি বলে? আসলে প্রতিষ্ঠানকে দুর্বল করলে গণতন্ত্র দুর্বল হবে, এটা অবশ্যই আমরা স্বীকার করি। কিন্তু ৭৫-এর পরে যারা ক্ষমতা গ্রহণ করেছিল তারা কি কোন ইয়াকে শক্তিশালী করেছিল, কোন ইনস্টিটিউটকে শক্তিশালী করেছিল, এবং যে ইনস্টিটিউটগুলোর যে ভাবমূর্তি সেগুলো তারা ধ্বংস করে দিয়েছিল আমি মনে করি। এবং পাশাপাশি আরেকটা কথা তিনি যেভাবে মানবিক মর্যাদা লঙ্ঘিত হওয়ার যে বিষয়টা বলেছেন, আমি যদি প্রশ্ন করি এখন, এই যে গ্রেনেডের পিছনে আওয়ামী লীগকে রাখা, গ্রেনেডের মুখোমুখি আওয়ামী লীগকে দাঁড় করানো, কোনো প্রোগ্রাম করতে না দেয়া, কোন মানবাধিকারটা তারা রক্ষা করেছিলেন সেদিন? আপনি দেখেন, হয়তো আমাদেরকে বলতে পারেন আমরা যারা আওয়ামী লীগ করি আমরা কেন 15ই আগস্ট 21 আগস্টে নেই, এত বড় ভয়ঙ্কর ঘটনা মানে পৃথিবীর ইতিহাসেও কিন্তু বিরল। আপনি দেখেন একটা রাজনৈতিক দল যে কোনো সমাবেশ করতেই পারে। আপনি দেখেন বিএনপি গত 16 বছর একটা আওয়ামী লীগ ক্ষমতায় আছে, অসংখ্য সভা সমাবেশ সারা বাংলাদেশে করেছে। একদিন দেখিয়ে দিক কোথায় গ্রেনেড হামলা হয়েছে, কোথায় তাদের প্রোগ্রাম করতে দেওয়া হয়নি? সব জায়গায় সব ধরনের প্রোগ্রাম তারা করে না। আওয়ামী লীগের ক্ষেত্রে কেন এটা হলো? আপনি দেখেন একই জায়গায় একইভাবে 24 জন মানুষ আমাদের প্রাণ হারালো। টার্গেট করেছিল কারে? বঙ্গবন্ধু কন্যাকে, তাকে শেষ করতে হবে। এর মানবাধিকার কোথায় রক্ষা করেছেন বিএনপি? শুধু একজন ব্যক্তিকে শেষ করার জন্য হেন পন্থা নাই করা হয়নি। উনি 1981 সালে দেশে এসেছেন 17ই মে, আসার পর থেকে উনাকে 19 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। উপরে আল্লাহ একজন আছেন, তিনি বারবার তাকে রক্ষা করেছেন, এবং তার যে রক্ষা করার পর আজকে তিনি 16 বছর ক্ষমতায় আছেন। তিনি সবসময় বলেন আমার এই বোনাস লাইফটা আমি বাংলাদেশের জনগণের জন্য উৎসর্গ করতে চাই। তিনি সেটাই করে যাচ্ছেন। পাশাপাশি আরও বলেন দুর্নীতিতে বিএনপির আমরা সব 3বার চ্যাম্পিয়ন হয়েছে। অবশ্যই রাষ্ট্রীয় ব্যবস্থা যদি গণতন্ত্র শক্তিশালী হতো নিশ্চয়ই এত 3বার পরপর মানুষ চ্যাম্পিয়ন হতে পারে না। এবং কোন মানদণ্ডে বিএনপি সেদিন এই কাজগুলো করেছিল? পাশাপাশি বলি ইনস্টিটিউটকে ধ্বংস করার ব্যাপারে 8 জনকে টপকিয়ে সেনাবাহিনী প্রধান করা, 10 জনকে টপকিয়ে বড় বড় এই বিষয়গুলোকে পদায়ন করে বিএনপির আমলে সবাই দেখেছে কি হয়েছে। এবং যে 111-এর যে অনিবার্য একটা বিষয়, আমি তো বলি বিএনপি এটা ডেকে এনেছিলেন। বাংলাদেশের মানুষের কাছে যে ধূসর 2টা বছর গেল সেটা কিন্তু কখন আর ফিরে আসবে না। এখন আরও যদি বলি আজকে দেখেন সেনাবাহিনী যে আমাদের ইয়াতে একটা ভূমিকা রাখছেন, এই আমাদের জাতিসংঘের যে শান্তি মিশনে যাওয়া, শান্তিরক্ষা মিশনে যে যাওয়া, দেখেন কিন্তু ভূয়সী প্রশংসা করছে। তারা কিন্তু বাংলাদেশের সুনামকে রক্ষা করছেন সব জায়গায়। সেই সুদান থেকে শুরু করে যেই সমস্ত জায়গায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেখানে কিন্তু আমাদের এই যে আমাদের যে সেনাবাহিনীর যে অফিসাররা, এবং আমি মনে করি আমাদের যে এই সেনা বিমান নৌ পুলিশ দিয়ে যে কম্বাইনলি যে এটা বানানো হয়, তারা যে যাচ্ছেন তাদের তো আমাদের সুনামকে রক্ষা করছে। এটা কিন্তু কখন সম্ভব হয়েছে? আমি তো মনে করি আওয়ামী লীগের আমলে এই জিনিসটা খুব সুচারুভাবেই কিন্তু করা হচ্ছে। এখান থেকে কোনো দুর্নাম বয়ে আনছেন না। এবং আমি তো মনে করি আমাদের যে বাহিনীগুলোকে যেভাবে রাজনীতিবিদকে অপদস্থ করার জন্য ব্যবহার করা হতো, আপনি দেখেন প্রশাসনকে ব্যবহার করে জিয়াউর রহমান দলই গঠন করে ফেলেছেন। ছাত্র রাজনীতির নামে তিনি আমদানি করেছেন অস্ত্র। কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সমস্ত বিশ্ববিদ্যালয়তে অস্ত্রের কারখানা বানিয়েছেন। শুধু প্রশাসনকে ব্যবহার করে দল গঠন করেছেন, তার ছাত্র সংগঠন ব্যবহার করেছেন। এইভাবে কিন্তু প্রত্যেকটা জিনিসকে ধ্বংসের মুখে নিয়ে গেছেন। আমি জানি মোশাররফ এই কথাগুলো কখনোই বলতে পারবেন না, তিনি তো ছাত্র রাজনীতি করতেন। তা কি বলেছিল? হিজবুল বাহার আনা হয়েছিল কি? পবিত্র হজ পালনের জন্য। তিনি এটাকে প্রমোদ ভ্রমণে নিয়ে গেলেন বাংলাদেশের মেধাবী ছাত্রদেরকে। তিনি বাংলাদেশের মেধাবী ছাত্ররা সেই প্রমোদ বিহারে গেলেন। সেই মেধাবী বোর্ড স্ট্যান্ডগুলো ছেলেগুলা আর পড়ালেখায় ফিরে আসেনি। তারা পরে স্ট্যাটাস দিত, তারা পরে বিভিন্ন পত্রিকায় ইন্টারভিউ দিয়ে বলেছেন আমরা সন্ত্রাসকে শিল্পে রূপান্তর করেছি। এই যে সন্ত্রাসকে শিল্প রূপান্তর কার মাধ্যমে হয়েছে? জিয়াউর রহমানের আমলে। ওই যে হাওয়া ভবন খোয়াবের গল্প বললাম, তাদের প্রেতাত্মারা কিন্তু সব জায়গায় সবসময় ঘুরে বেড়ায়। তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের যুদ্ধ, সেই যুদ্ধ আমাদের অব্যাহত থাকবেই। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, আমরা ভারতের নির্বাচন নিয়ে যেটি কথা বলছিলাম, ঠাকুর ভাই বললেন যে কংগ্রেস আসুক আর মোদি থাকুক তাতে খুব বেশি কোনো পার্থক্য নেই, আগ্রহও নেই বিএনপির এবার। আচ্ছা, আমি এখন একটু প্রশ্ন করতে চাই। ওনাদের পার্টি অফিসে একটা আবাসিক প্রতিনিধি আছেন, রিজভী সাহেব। উনি সম্ভবত কাঁথা কম্বল নিয়ে কিন্তু পার্টি অফিসে এই দিন যাপন করেন, যেটা দেখি আর কি মাঝে মাঝে। এবং উনি খুব ভুতুরে টাইপের আচার আচরণ করেন। আচ্ছা, এটা ওনার ব্যক্তিগত বিষয়, এটা নাই বা বললাম। তিনি হঠাৎ করে দেখলাম শীতকাল ওনার গায়ে একটা চাদর ছিল, ছুঁড়ে ফেলে দিলেন। ওই যে ভারত বর্জন শুরু করলাম আমরা আজকে থেকে।
3-4 দিন পর আবার দেখলাম যে তাদের মহাসচিব বলছেন না এই ধরনের কোনো কর্মসূচি, রীতিমতো একটা ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, ওই ধরনের কোনো কর্মসূচি আমাদের নাই। এটা হলো বিএনপি, তারা কি করবেন তারা নিজেই জানে। আচ্ছা গেল, মোদি সাহেব যখন আমাদের প্রথমবার ক্ষমতায় আসলেন, এবার থার্ড টার্ম যদি আসেন তিনি থার্ড টার্ম আসবেন, বিএনপি মোটামুটি খুশি হয়ে মিষ্টি এবং ফুল নিয়ে হাজির হয়ে গেলেন। কিন্তু সেদিন তারা জানেন সেদিন সরকারি ছুটির দিন, তাদের অফিস বন্ধ ছিল। এত উচ্ছ্বাস, কোন জায়গায় সরকার পরিবর্তন হবে, তাদেরকে ক্ষমতা এনে দিবে, সেই উচ্ছ্বাসে তারা সেদিন গিয়েছিলেন। কিন্তু সেদিন তাদের সেই উচ্ছ্বাসটা আর রক্ষা হয়নি, পরে আরেকবার গিয়ে তারা দিয়ে আসছেন। এই যে সরকার দিয়ে কোনো একটা সরকার পরিবর্তন হলে নিজেদের গিয়ে যে ইয়া করা, এটা বিএনপিরই আছে। যে দেশে জনগণের প্রতি আস্থা থাকতে হবে, জনগণই ক্ষমতা আসবে। আরেকটা বলি, বিএনপি এই বিশেষ করে ইন্ডিয়ার যে পলিটিক্সরা, তারা তাদের মতো করে কৌশল করে তারা সবাই ক্যাম্পেইন করেছে। আমরা দেখেছি খুব জমজমাট, সমস্ত মিডিয়া থেকে শুরু করে আমরা পার্শ্ববর্তী দেশে আমরা তার ছোঁয়া পেয়েছি। এখন কে আসবেন, অ্যান্ড বুথ ফেরত জরিপগুলোতে আমরা দেখছি যে আমাদের মোদি আসবে এরকম, আবার বুথ ফেরত জরিপ মাঝে মাঝে মিথ্যাও প্রমাণ হয়। এখন আমরা কালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে, কালকের পরে বোঝা যাবে ইন্ডিয়াতে কিভাবে তাদের সরকার গঠন করবে তাদের জনগণ। পাশাপাশি আরেকটা বলে তিনি বলেছেন, বিশেষ করে মোশাররফ বলেছেন আমাদের ভোট বাক্স, আমাদের তো ভোট বাক্স ছিনতাই হয়ে গেছে 75-এর পরে। 77-এর 5ই জুন যেদিন জিয়াউর রহমান হানা ভোটের একটা নির্বাচন করেছিলেন, সেই হানা ভোটের আমি এতদিন জানতাম 99% ভোট এই জিয়াউর রহমান কাস্ট করেছেন, সেখানে দেখিয়েছেন। টেপা ভাই 76 বছর বয়সী একজন নেতা, ইনি এখন জাতীয় পার্টির নেতা। টেপা ভাই সেদিন আমরা বলেছেন তুমি অনেক ছোট, তুমি জানো না সেটা, এটা 100%ই ছিল। এই যে ভয়ঙ্কর কিছু ওই যে বিশ্বাস হারানো, ওখান থেকে শেষ। আচ্ছা, মানবাধিকারের কথা একটু আবারও মানবাধিকারের কথা বললেন। আমি শুধু প্রশ্ন করতে যাই, আমরা তো শুধু জানাজা পড়তে দিন গেছে। সেই নাটোর মনে করেন আমরা সেই মমতা সাহেব, তারপরে খুলনার মঞ্জুরুল ইমাম, মোহাম্মদ সালাউদ্দিন, ফারুক মাহমুদ সিদ্দিকী, এভাবে অসংখ্য নাম বলতে পারবো, এগুলো নাই বা গেলাম। মানবাধিকার লঙ্ঘনটা যে শুরু হয়েছে সেটা থামে নাই বিএনপি, সেটা শেষ করে দিয়েছে। আলোচনা শেষ করব আপনাকে। সেখানে কিন্তু আওয়ামী লীগ অন্তত একটা জিনিস করেছে, বিএনপি যে আমি যে উত্তর দেব, যে বহাল তবিয়তে নির্বাচন থেকে শুরু করে সব জায়গায় অংশগ্রহণ করতে কথা বলছে, সেই পরিবেশটা কিন্তু আওয়ামী লীগ রেখেছে।